বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিনেভানন্দী হাজারা সমাজ বিশ্ববিদ্যালয় কলেজের এসপিএন শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি এই মহামারী নোবেল করোনা ভাইরাসের মধ্যে তোমরা বাসাবাড়িতে অবস্থান করছো এবং নিরাপদে আছো, ভালো আছো। আমি সর্বদা তোমাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করি। জিনেভানন্দী হাজারা সমাজ বিশ্ববিদ্যালয় কলেজের সুযোগ্য অধ্যক্ষ ডক্টর মহিবুল্লাহ খান স্যারের তত্ত্বাবধানে যে আমার ঘর আমার কলেজ অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে। তোমরা এই গ্রুপে অনেকে সম্পৃক্ত হয়েছো। যারা এখনো সম্পৃক্ত হওনি, as soon as early তোমরা সম্পৃক্ত হয়ে যাবে। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম খান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, জিনেভানন্দী হাজারা সমাজ বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পক্ষে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন বা ক্যাটাগরিটা তোমরা অনেকে অবগত। তোমাদের টোটাল 11টি সৃজনশীল হবে। এই 11টি সৃজনশীল হবে দুইটা বিভাগে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগ থেকে একটি অধ্যায় থেকে দুটি অঙ্ক বাধ্যতামূলক আসবে এবং উত্তর দিতে হবে। সে অধ্যায়টা হলো আর্থিক বিবরণী। আজকে সে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার আর্থিক বিবরণী নিয়ে কথা বলবো। নবম অধ্যায় ইংরেজি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শব্দে বাংলা প্রতিশব্দ হলো আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী এই অধ্যায় নিয়ে আজকে আমি কি কি টপিকস নিয়ে আলোচনা করব, সেই আলোচ্য বিষয়গুলো দেখো এই পাশে আমি তুলে ধরলাম। আলোচ্য বিষয় 1, আর্থিক বিবরণীর সংজ্ঞা ও অর্থ, আর্থিক বিবরণীর ধাপসমূহ, বিশদায় বিবরণী, মালিকানা সত্তা বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী। সুপ্রিয় শিক্ষার্থী, ফার্স্ট অফ অল আমরা জানবো আলোচ্য বিষয় 1 নম্বর, আর্থিক বিবরণীর সংজ্ঞা ও অর্থ। আসলে আর্থিক বিবরণী কি? হোয়াট মিনস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? আমি বলবো এটার অর্থ এবং সংজ্ঞা বলার আগে তোমাকে ফার্স্ট অফ অল বলবো হিসাব চক্র। তোমাদের অবশ্যই জানা আছে অ্যাকাউন্টিং এর হিসাব চক্র নিয়ে। হিসাব চক্রের যতগুলো ধাপ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো আর্থিক বিবরণী। দেখো আমি সংজ্ঞার মধ্যে লিখছি হিসাব চক্র বা হিসাব প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ বা পর্যায় হলো আর্থিক বিবরণী প্রস্তুত করা। আর্থিক বিবরণীর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের মোট লাভ এবং আর্থিক অবস্থা সম্পর্কে অবগত হওয়া যায়। ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। আর এই মুনাফার পরিমাণ জানতে হলে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। আসো এখন আমরা জানবো আর্থিক বিবরণীর সংজ্ঞা। একটি ব্যবসা প্রতিষ্ঠানের সারা বছরের ব্যবসায়িক কার্যকলাপের সামগ্রিক আর্থিক অবস্থা প্রকাশের জন্য বছরের শেষে যে বিবরণী সমূহ প্রস্তুত করা হয় সেগুলোকে আর্থিক বিবরণী বলে। আমি আবার রিপিট করতেছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। একটি ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো কারবার বা প্রতিষ্ঠানের সারা বছর যে ব্যবসায়িক কার্যকলাপ সম্পাদিত হয় বা এই সম্পাদিত লেনদেন সামগ্রিক আর্থিক অবস্থা প্রকাশের জন্য বছর শেষে যে বিবরণী সমূহ প্রস্তুত করা হয় সেগুলোকে আর্থিক বিবরণী। আধুনিক ব্যবসায় জগতে দুটি বিবরণীকে প্রধানত আর্থিক বিবরণী হিসেবে অভিহিত করা হয়। সেই দুটি বিবরণী কি? নাম্বার 1 বিশদায় বিবরণী, নাম্বার 2 আর্থিক অবস্থার বিবরণী। এখন আমি আলোচ্য বিষয়ে 2 নম্বর আইটেম আর্থিক বিবরণীর ধাপ নিয়ে আলোচনা করব। আর্থিক বিবরণীর ধাপ আন্তর্জাতিক হিসাবমান 1 বা IAS 1, IAS, that means ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুযায়ী আর্থিক বিবরণীর অংশ হলো 5টি। যথা আমি এখানে চিত্রের মাধ্যমে তুলে ধরলাম আর্থিক বিবরণীর ধাপ। 1 নম্বর ধাপ হলো বিশদ আয় বিবরণী, এটা ইংরেজিতে বলে ইনকাম স্টেটমেন্ট। 2 নম্বর ধাপ হলো মালিকানা সত্ত্ব বিবরণী, যেটাকে ইংরেজিতে বলে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। 3 নম্বর ধাপ হলো আর্থিক অবস্থার বিবরণী, যেটাকে ইংরেজিতে বলে ব্যালেন্স শিট।
4 নম্বর ধাপ হলো নগদ প্রবাহ বিবরণী, যেটাকে ইংরেজিতে বলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। 5 নম্বর ধাপ হলো নোট এবং বিভিন্ন দফার ব্যাখ্যা, যেটাকে ইংরেজিতে বলে নোটস এন্ড আদার এক্সপ্লেনেশন। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি প্রথম ধাপ পর্যায়ক্রমিক কথা বলবো। প্রথম ধাপ যদি আমি বলি, সেটা হলো বিশদ আয় বিবরণী। সুপ্রিয় শিক্ষক জানা, একটা নির্দিষ্ট সময়কাল শেষে, হিসাবকাল শেষে কারবারের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, মালিক, পাওনাদার, ব্যবস্থাপক বা যে সকল ব্যাংকগুলো ঋণ প্রদান করেছে, ঋণ দিয়েছে, সে সকল ব্যাংকাররা তারা জানতে চায়, কারবারের আর্থিক শিক্ষা সম্পর্কে জানতে চায়, প্রতিষ্ঠানের ঋণ লাভের পরিমাণ কত, ঋণ ক্ষতির পরিমাণ কত। তাহলে আমরা বিশদায়ী সংজ্ঞায়িত করি যে বিবরণীর মাধ্যমে কোন কারণ বা প্রতিষ্ঠানের ঋণ লাভ বা ঋণ ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়, তাকে বিশদায়ী বিবরণী বলে। বিশদায়ী বিবরণী কি জানা যাবে? প্রতিষ্ঠানের ঋণ লাভ বা ঋণ ক্ষতির পরিমাণ জানা যাবে। 2 নম্বর যে আইটেম, সেটা হলো মালিকানার সত্তা বিবরণী, যেটাকে বলে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। এটা আরেকটা নাম আছে মূলধন বিবরণী। সাধারণত এক মালিকানার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালিকানার সত্তা বিবরণী তৈরি করা হয়ে থাকে। মালিকানার সত্তা বিবরণী থেকে প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ জানা যাবে। কি জানা যাবে? প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ জানা যাবে। 3 নম্বর যে আইটেম, সেই আইটেমটার নাম হলো আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী বিশদ আয় বিবরণী থেকে আমরা প্রতিষ্ঠানের নামিক বা আয় ব্যয় হিসাব সম্পর্কে জানতে পারবো, এবং ওই হিসাবগুলো বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধকরণের মাধ্যমে ওই হিসাবগুলো বন্ধ করা হয়ে থাকে। আর বাকি হলো কি? সম্পদ, দায় ও মালিকানার সত্তা। আর এই সম্পদ, দায়, মালিকানার সত্তার পরিমাণ জানতে হবে আমাকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। এখান থেকে জানা যাবে প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ কত, এবং জানা যাবে প্রতিষ্ঠানের মোট দায় ও মালিকানার সত্তার পরিমাণ কত, এবং নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণের সমষ্টি, যতগুলো সম্পদ আছে সম্পদের সমষ্টি ও দায় ও মালিকানার সত্তার সমষ্টি সমান হবে। আর সমান হলেই প্রকৃতপক্ষে মিলে যাবে। 4 নম্বর বিবরণী হলো নগদ প্রবাহ বিবরণী, যে বিবরণী থেকে কোনো প্রতিষ্ঠানে কি পরিমাণ নগদ অর্থের আগমন ঘটলো এবং নগদ অর্থের নির্গমন ঘটলো। আগমন মানে ক্যাশ ইনফ্লো, নির্গমন করা হয় ক্যাশ আউটফ্লো। দ্যাট মিন্স ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো ঘটলো, সেই এই বিবরণী প্রস্তুত করার জন্য নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়ে থাকে। এই বিবরণী থেকে নগদ আগমন এবং নির্গমনের পরিমাণ জানা যাবে। 5 নম্বর যে ধাপটা হলো, সেটা নোটস এবং বিভিন্ন দফার ব্যাখ্যা, নোটস এন্ড আদার এক্সপ্লেনেশন। এই বিবরণী থেকে, এই ধাপ, এই 5 নম্বর ধাপ থেকে, এটা অ্যাকচুয়ালি তুমি উপরে যে 4টা ধাপ দেখতে পাচ্ছ, এই 4টা ধাপ প্রত্যেকটা বিবরণীর জন্য তোমাকে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে তোমাকে টিকা দিতে হবে। টিকা এবং নোট প্রদান করার জন্য তোমাকে 5 নম্বর ধাপ ফলো করতে হবে। তবে হিসাব বিজ্ঞান প্রথম হচ্ছে তোমাকে জাস্ট অনলি ফর প্রথম 3টা ধাপ, 1, 2, 3, এই 3টা ধাপ তুমি যদি আয়ত্ত করতে পারো, তাহলে তুমি প্রপারলি হিসাব বিজ্ঞান প্রথম হচ্ছে আর্থিক বিবরণী তুমি পরীক্ষা হলে মিলাতে পারবে এবং দিয়ে আসতে পারবে। আর 4 নম্বর 5 নম্বর ধাপের প্রথম ফার্স্ট ইয়ারের প্রয়োজন, এটা সেকেন্ড ইয়ারের প্রয়োজন। 4 নম্বর ধাপ যেমন এটা একটা অঙ্ক আসে 10 মার্কের, দ্বিতীয় হচ্ছে তাহলে আমরা এই প্রথম ধাপ, 3টা ধাপ, এই ধাপে নমুনা চক এবং কিভাবে তুমি হিসাবমুক্ত করবা সেগুলো নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমিক ভাবে। আমি আমার আলোচ্য বিষয়ে 3 নম্বর টপিকস হলো বিশদ আয় বিবরণী। আমি বিশদ আয় বিবরণী নিয়ে আলোচনা করব। বিশদ আয় বিবরণী 2 প্রকার, একটা হলো এক ধাপ বিশদ আয় বিবরণী, 2 নম্বর হলো বহু ধাপ বিশদ আয় বিবরণী। আসলে আমরা প্রথমে জানবো এক ধাপ বিশদ আয় বিবরণী। সাধারণত ছোট ছোট কারবার প্রতিষ্ঠান যেমন সেবামূলক প্রতিষ্ঠানে এক ধাপ বিশদ আয় বিবরণী ব্যবহার করা হয়ে থাকে। এক ধাপ বিশদ আয় বিবরণী লাভ ক্ষতি নির্ণয় করা খুবই সোজা, কারণ কোন প্রতিষ্ঠানে যাবতীয় যত আয় আছে, যত মুনাফা জাতীয় আয় আছে, আয়ের সমষ্টি
যোগফল। এই আয়গুলো থেকে যাবতীয় ব্যয়ের সমষ্টি, আয়গুলো থেকে একটু মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে প্রতিষ্ঠানের নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ জানা যাবে এক ধাপ বিশদ আয় বিবরণী থেকে। এটা মূলত সাধারণ প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক ধাপ বিশদ আয় বিবরণীর মাধ্যমে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। 2 নম্বর বিশদ আয় বিবরণীর 2 নম্বর ধাপটা হল বহু ধাপ বিশদ আয় বিবরণী। এটি সাধারণত পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের বহুধাপ বিশদ আয় বিবরণী প্রতিষ্ঠানের পণ্য ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান বহুধাপ বিশদ আয় বিবরণী হিসাব সংরক্ষণ করে থাকে। এখানে অঙ্কটা বিভিন্ন ধাপে ধাপে করতে হবে। ধাপটা হলো প্রথমে তোমাকে নেট বিক্রয় বের করতে হবে। নেট বিক্রয় থেকে তোমাকে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ বা ক্ষতি পাওয়া যাবে। মোট লাভ থেকে তোমার পরিচালন ব্যয় বাদ দিতে হবে। পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা পাওয়া যাবে। অপরিচালনের যোগ হবে, অপরিচালন ব্যয় বাদ যাবে। এই ধাপে ধাপে করতে হবে। এই কারণে এটার নাম হলো বহু ধাপ বিশদ আয় বিবরণী। এইভাবে পরিমাণ নির্ণয় করা হয়। একটা আয় বিবরণের নমুনা চক নিয়ে আলোচনা করবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবা। নমুনা চকটা ঠিক এরকমই হবে। খেয়াল করছো কিনা তোমরা? উপরে আমি দেখছি প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠানের তুমি অঙ্কটা সলিউশন করবে প্রতিষ্ঠানের নাম এখানে লিখবে। তারপরে বিশদ আয় বিবরণী, এখানে ডট ডটের জায়গায় যত যে সালের অঙ্ক করতেছি ওই সালটা এখানে বসাবো এবং হিসাবটা তো শেষ কোন তারিখ ওই শেষ তারিখটা তুমি ডট ডটের জায়গায় লিখবা সমাপ্ত বছরের জন্য। তারপর তুমি এখানে ঘর করবে বিবরণ, টাকা কলম দিলে দিবা। আয় সময়ের মধ্যে প্রথম আয়ের আইটেম হল সেবা আয়। যেহেতু একদম বিশদ আয় সেবা প্রতিষ্ঠাটা হয়ে থাকে, সেবা আয়, সম্পত্তি বিক্রয়জনিত আয় বা মুনাফা, কমিশন আয়, অবকাশ আয়, বিবিধ আয়, প্রাপ্ত ভাতা, উপভাড়া, এই সবগুলো আয় তুমি ফার্স্ট কলমে পর্যায়ক্রমিক লিখে সবগুলো যোগ করে যোগফলটা সেকেন্ড কলমে নিয়ে যাবে। তারপর আইটেম হলো এই মোট আয় থেকে তুমি বাদ দিবে ব্যয় সমূহ। ব্যয়ের আইটেম কি? বিজ্ঞাপন খরচ, বেতন খরচ, বাড়ি ভাড়া, বিমা খরচ, বিদ্যুৎ টেলিফোন খরচ, যাতায়াত খরচ, উপযোগ খরচ, সাপ্লাইজ খরচ, মনিহারি খরচ, অবচয় বা অবলম্বন, স্থায়ী সম্পত্তির অবচয় অবলম্বন হয়ে থাকে। এছাড়া আরো কিছু খরচ আছে, যেমন তোমার এখানে তোমার আরো কিছু খরচের আইটেম আছে, যেমন তুমি ইত্যাদি যে খরচের আরো যে আইটেমগুলো আছে ওগুলো তুমি লিখবা। এই খরচগুলো যোগ করে সেকেন্ড কলমে নিয়ে যাবা। মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে তুমি এই মুনাফা বা ক্ষতির পরিমাণ পাবে। এই হলো এক ধাপ বিশদ আয় বিবরণী নমুনা চক। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি বহু ধাপ বিশদ আয় বিবরণী নমুনা চক নিয়ে আলোচনা করব। বহু ধাপ তোমরা কিছুক্ষণ আগে একটা বিশদ আয় বিবরণী নমুনা চক দেখেছো, ওটা জাস্ট অনলি ফর সেবামূলক প্রতিষ্ঠানের জন্য হয়ে থাকে। এখন বহুধাপ বিশদ আয় বিবরণী নমুনা চকের সেম প্রসেসের উপরে লেখাপড়া লিখবা প্রতিষ্ঠানের নাম, তারপরে বিশদ আয় বিবরণী, ডট ডট সালে ডট ডট তারিখে সমাপ্ত বছরের জন্য। টাকার কলম বিবরণ, টাকা টাকা টাকা, টাকার কলম তিনটা হবে। প্রথম যে আইটেমটা সেটা হলো তোমাকে বিক্রি দিয়ে শুরু করতে হবে। আমি তো এখানে জাস্ট শিরোনামগুলো লিখলাম, বিস্তারিত লেখে নেই। আমি বিস্তারিত আলোচনা করব, শিরোনামগুলো তুমি দেখো। তুমি যখন দেখো টেলিভিশনে বা যে কোনো তুমি যদি কম্পোজিশন তুমি আয়ত্ত করতে চাও, ফার্স্ট অফ অল তোমাকে শিরোনামগুলো মানে মূল হেডলাইন গুলো জানতে হবে, তারপর তুমি বিস্তারিত তুমি প্রবন্ধ করবে। আর সর্বশেষ শিরোনাম নিয়ে কথা বলবো। প্রথমেই দেখো নেট বিক্রয় কি আছে। নেট বিক্রয় তুমি সেকেন্ড কলমে লিখবা। নেট বিক্রয় থেকে বাদ যাবে বিক্রিত পণ্যের ব্যয়। নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পাবো মোট মুনাফা বা ক্ষতি। তারপরে মোট মুনাফা বা ক্ষতি থেকে আমরা বাদ দেব পরিচালন ব্যয়।
ব্যবসা পরিচালনা করতে গিয়ে যে ব্যয়গুলো হয়ে থাকে, আর পরিচালনা ব্যয়ের আইটেমগুলো দুইটা ধরনের হয়। একটা হলো বিক্রয় বিতরণ ব্যয়, বা এটাকে বিক্রয় ও বিপণন ব্যয় বলা হয়, বিতরণ ব্যয় বলা হয়। তারপরে তোমাকে এটাকে বলা হয় ইংরেজিতে বলে সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্স, বাংলা বলে বিক্রয় বিপণন ব্যয়। অফিস ও প্রশাসনিক ব্যয়। কেউ কেউ বলে স্যার এগুলো আলাদা হেডিং না দিলে হবে কিনা? হ্যাঁ, তুমি যদি আলাদা ভাবে না লেখো, একসাথে লিখে দাও তাও হবে। পরিচালনার সবগুলো আইটেম একসাথে লিখে দাও তাও হবে, টাইম সেভ হবে। তো আলাদা লিখলে জিনিসটা সুন্দর দেখাবে। তুমি পরিচালনার খরচগুলো তুমি চিনতে পেরেছো, সেটা একজনই তোমাকে মূল্যায়ন করতে পারবে। তাহলে তুমি দেখো, আমরা মোট মুনাফা পদ্ধতি থেকে যদি পরিচালন ব্যয়ের আইটেম বাদ দেই, তাহলে আমরা পাবো পরিচালন মুনাফা। এই টাকাটা যদি প্লাসের হয় তাহলে মুনাফা, আর যদি মাইনাসের হয় তাহলে ক্ষতি। তাহলে আমরা পরিচালন মুনাফা বা ক্ষতির পরিমাণ পাবো। পরিচালন মুনাফা বা ক্ষতি থেকে ক্ষতির সাথে আমরা অপরিচালনা, যেটাকে বলা হয় উন্নত আয়, এই অপরিচালন আয় যোগ করবো, আর অপরিচালন ব্যয় বাদ দিব। অপরিচালন আয় যোগ হবে, অপরিচালন ব্যয় বাদ দিলে আমরা নেট মুনাফা বা ক্ষতির পরিমাণ পেয়ে যাব। এটা যদি প্লাসের অ্যামাউন্ট হয় তাহলে মুনাফা, আর যদি মাইনাসের অ্যামাউন্ট হয় তাহলে ক্ষতি। আসলে এখন আমরা এই যে আমরা শিরোনাম করে দেখলাম, এবার প্রত্যেকটা বিস্তারিত সম্পর্কে আলোচনা করি। শিক্ষার্থী, তোমরা দেখেছ যে বহুধা বিশ্ববিদ্যালয়ের যে শিরোনামগুলো, প্রথমে নেট বিক্রয়। এখন নেট বিক্রয় তুমি কিভাবে বের করবে? নেট বিক্রয় বের করার বিস্তারিত আলোচনা দেখো। প্রথমে তুমি বিক্রয়ের টাকাটা লিখবা, সেকেন্ড কলমে বিক্রয় থেকে তুমি বিক্রয়ের সাথে তুমি অলিখিত বিক্রয় যোগ করবে, আর এই অলিখিত বিক্রয়ের আইটেমটা সমন্বয়ে থাকবে। পণ্য বিক্রয় করছে হিসাব মুক্ত হয়নি, বা অলিখিত বিক্রয় কথা বলা থাকে, অলিখিত বিক্রি যত টাকা আছে সেটা বিক্রয়ের সাথে যোগ করবে। তারপরে মালিক কর্তৃক বিক্রয় মূল্য পণ্য উত্তোলন। মালিক যদি বিক্রয় মূল্যে কোনো পণ্য উত্তোলন করে, সেটা বিক্রির সাথে যোগ হবে, কারণ এটা জাবেদা উত্তোলন হিসাব দেবে, বিক্রয় হিসাব করতে। অলিখিত বিক্রয় জাবেদা দিল প্রাপ্য হিসাব দেবে, বিক্রয় হিসাব দেবে। আমরা তো জানি বিক্রয় সবসময় কি ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স। এখন জাবেদা পণ্য যদি বিক্রয় হিসাব কি হয়, ডেবিট হয়, বিক্রয় অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স। এখন জাবেদা পণ্য যদি বিক্রয় হিসাব ক্রেডিট হয় তাহলে বিক্রির সাথে যোগ, তাহলে বিক্রির সাথে অলিখিত বিক্রয় যোগ। মালিক কর্তৃক বিক্রয় মূল্য পণ্য উত্তোলন, এটা জাবেদার উত্তোলন হিসাব ডেবিট, বিক্রির হিসাব ক্রেডিট। তাহলে এখানে জাবেদার মধ্যে কিন্তু বিক্রির হিসাব ক্রেডিট হয়েছে, তার মানে বিক্রির সাথে যোগ হবে। বিক্রয় ফেরত, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ যাবে। বিক্রয় বার্তা, এটাকে বিক্রয় বার্তা বলে, কারবারি বার্তা বলে, ব্যবসায়িক বার্তা বলে, একই কথা। বিক্রয় বার্তা বিক্রয় থেকে বাদ যাবে। বিক্রয় অথবা ফেরত সত্ত্বে বিক্রয়, বিক্রয় অথবা ফেরত সত্ত্বে কোনো পণ্য বিক্রয় করলে সেটা বিক্রয় থেকে বাদ যাবে। মুনাফাবিহীন, মুনাফাবিহীন পণ্য বিক্রয় যদি করে থাকে তাহলে বিক্রয় থেকে বাদ যাবে। যন্ত্রপাতি বিক্রয় অথবা বিক্রয়ের মধ্যে যদি যন্ত্রপাতি বিক্রয় যদি বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে বিক্রয় থেকে বাদ যাবে। ভ্যাট, ভ্যাট সরকারকে ভ্যাট অবস্থা 15% দিতে হয়, এবং ভ্যাট যদি বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে 115 দিয়ে ভাগ করতে হয়, অথবা 23 দিয়ে ভাগ দিয়ে করবে, একই তো কথা। 3 5 15 আর 5 দিয়ে যদি 115 ভাগ করে 23, তাহলে এই ভ্যাটটা বাদ যাবে। এই পর্যায়ক্রমে বিক্রির সাথে দুইটা আইটেম যোগ হবে, আর বাকি সবগুলো আইটেম বাদ যাবে। বাদ দিলে তুমি বিক্রয়ের পরিমাণ পাবে। শিক্ষার্থী, এখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করবো সেটা নিয়ে আলোচনা করি। দেখো, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় প্রথম বিক্রিত পণ্যের ব্যয়ের ফার্স্ট যে আইটেমটা সেটা হলো প্রারম্ভিক মজুত পণ্য। বিক্রিত পণ্যের ফার্স্ট আইটেম হলো প্রারম্ভিক মজুত পণ্য, তুমি সেকেন্ড কলামে লিখবা। তারপরে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যোগ হবে নেট ক্রয়। আমি যদি সার সংক্ষেপে কথাটা বলি, বিক্রিত পণ্যের ব্যয় বের হবে প্রারম্ভিক মজুত পণ্য, এবং প্রারম্ভিক মজুত পণ্যের সাথে তুমি নেট ক্রয় যোগ করবে। নেট ক্রয় যোগ হবে, ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ যোগ হবে। এই টোটাল যোগফল থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে বিক্রিত পণ্য বের হবে। তোমার বিষয়টা ক্লিয়ার? আমি আবার বলছি, প্রথমে তুমি
বিক্রিত পণ্যের ব্যয় 5টি হলো প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নেট ক্রয় যোগ হবে, ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ যোগ হবে। এই যোগফল থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয়। দেখো এখানে প্রারম্ভিক মজুত পণ্য তুমি আমি দেখো আমি বোর্ডে দেখো কিভাবে লিখছি দেখো। প্রারম্ভিক মজুত পণ্যের টাকাটা আমি সেকেন্ড কলামে লিখছি। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যোগ হবে ক্রয়ের টাকার ফার্স্ট কলামে লিখবা, কারণ আমরা ফার্স্ট কলাম থেকে নিট ক্রয় বের করি। ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ হবে, আর অলিখিত ক্রয় আইটেমটা থাকবে সমন্বয়। পণ্য ক্রয় করছি হিসাব করতে হয়নি, এটাই হলো অলিখিত ক্রয়। অলিখিত ক্রয় যোগ হবে, ক্রয় ফেরত বাদ যাবে, ক্রয় বার্তা বা কারবারি বার্তা বাদ যাবে। পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন মালিক যদি ব্যবসা থেকে পুরনো পণ্য উত্তোলন করে সেটাকে বলে পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন করতে বাদ যাবে। বিনামূল্যে পণ্য বিতরণ, এটাকে বলে বিজ্ঞাপন। যেমন এটা তুমি যেমন ডাক্তার, তার কাছে কি রোগীকে সেবা দেয়। এখন বিভিন্ন দেখবা ওষুধ কোম্পানি স্যাম্পল, আমি টিচার, আমাকে বিভিন্ন বইয়ের প্রকাশনী এসে আমাকে বই স্যাম্পল দেয়, বইটা ভালো কিনা। যদি ভালো হয় তাহলে আমি ছাত্রদেরকে কেনার জন্য বলবো। এটা একটা বিনামূল্যে পণ্য বিতরণ করে। এই বিনামূল্যে পণ্য বিতরণের জাবেদা হলো বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। দেখো আমি যখন নেট বিক্রয় করার সময়, নেট বিক্রয় নির্ণয় করার সময় বলছিলাম বিক্রয় সবসময় ক্রেডিট ব্যালেন্স। এখন জাবেদা করলে যদি বিক্রয় হিসাব ক্রেডিট হয় তাহলে বিক্রয়ের সাথে যোগ, জাবেদা করলে যদি বিক্রয় হিসাব ডেবিট হয় তাহলে বিক্রয় থেকে বাদ। ঠিক ক্রয় সবসময় কি ব্যালেন্স, ক্রয়টা সবসময় ডেবিট। এখন জাবেদা করলে যদি কোন লেনদেনকে জাবেদা করলে যদি ক্রয় হিসাব ডেবিট হয় তাহলে ক্রয়ের সাথে যোগ, কোন লেনদেনকে জাবেদা করলে যদি ক্রয় হিসাব ক্রেডিট হয় তাহলে ক্রয় থেকে বাদ। তাহলে তুমি দেখো পণ্য উত্তোলন বিজ্ঞাপন হিসাব ক্রিয়া, বিনামূল্যে পণ্য বিতরণে যাবে হলো বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, এজন্য ক্রয় থেকে বাদ। মুনাফাহীন পণ্য বিক্রয়, এটা জাবেদা হলো বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট হইছে, এজন্য ক্রয় থেকে বাদ। যন্ত্রপাতি ক্রয় করছে, যেটা ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে, যন্ত্রপাতি ক্রয় করছে ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে, এজন্য তুমি ক্রয় থেকে যন্ত্রপাতি ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত বিধায় ক্রয় থেকে বাদ যাবে। আগে বিশিষ্ট পণ্য, সমাপনী মজুত পণ্য দেখা যাচ্ছে কি বছর শেষে বা বছরের মাঝামাঝি সময় যে কোনো সময় কারখানায় আগুন ধরতে পারে, তাহলে আগুনে বিশিষ্ট পণ্য থাকলে ক্রয় থেকে বাদ যাবে, ব্যয় বাদ যাবে। যোগ বিয়োগ করলে আমাদের নেট করা সেকেন্ড কলামে নিয়ে যাবে। এবার দেখো ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ, ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ কি? মজুরি, মজুরি। যেমন এখানে অনেক বিভিন্ন নামে দেখতে পারে, অবলিক দিয়ে লিখছি। পরিবহন, ক্রয় পরিবহন, আন্ত পরিবহন একই কথা, ক্রয় পরিবহন। এরপর শুল্ক, আমদানি শুল্ক, নগর শুল্ক একই কথা, এইগুলি ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ। জাহাজ ভাড়া, যে জাহাজে করে মালগুলো আনতে হবে, যদি ইন্ডিয়া থেকে চার বস্তা আনো তাহলে জাহাজে করে আনবো না, জাহাজে করে আনলে। এরপরে জলযান ভাড়া, জলযান যেমন নৌকা হতে পারে, জাহাজ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। ডক চার্জ বা বন্দর শুল্ক। এই দেখো এই প্রারম্ভিক মজুত পণ্য, এই জায়গায় যদি তুমি নেট ক্রয়, এই ক্রয় সংক্রান্ত অন্য খরচ, মজুরি, ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, ডক চার্জ, এই সব যোগ করবো। এটা 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 সব যোগ করে নিচে নামাবো। এই যোগফলের নাম হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কি নাম? বিক্রয়যোগ্য পণ্য। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য, বছর শেষে যে মজুত পণ্যটা অবিক্রিত অবস্থা থাকে সেটাকে সমাপনী মজুত বলে। এই সমাপনী মজুত পণ্য বাদ দিলেই তুমি বিক্রিত পণ্যের ব্যয় পাবা। তুমি বিষয়টা খেয়াল করছো? দেখো আমরা প্রথমে নেট বিক্রয় নির্ণয় করলাম, তারপরে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করলাম। নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা পাবো। কি পাবো? মোট মুনাফা। আর এই মোট মুনাফার সাথে কিছু কিছু রাইটারের বই পরিচালনা আয় যোগ করছে। এখন এই পরিচালনা আয়ের আইটেম গুলো তুমি যোগ করতে পারো, পরিচালনা আয়ের আইটেম দিয়ে যোগ করতে পারো, অথবা তুমি এই পরিচালনা আয়ের আইটেম গুলো অন্যান্য আয়ের মধ্যে নিয়ে গেলেও হবে, সমস্যা নাই। তাহলে আমরা মোট মুনাফা থেকে সরাসরি ডিরেক্ট পরিচালন ব্যয় বাদ দিলেও হবে। পরিচালন ব্যয় কি কি সেটা তোমরা জানো। বহিঃপরিবহন মানে বিক্রয় পরিবহন,
তারপরে বিজ্ঞাপন খরচ, বেতন, ভাড়া, বীমা, তারপরে আমাদের পাওনা, অপচয়, অবলোকন, তারপরে তোমার স্থায়ী সম্পদের অবলোকন, অপচয় ইত্যাদি এই বিষয়গুলো আছে। যেমন তোমরা এইসব খরচের সাথে বকেয়া সমগ্র একটা বকেয়া যোগ হবে, ওকে বাদ যাবে। এই পরিচালন ব্যয়, এই পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা পাবো। এবার অন্যান্য আয়োজন হবে, অন্যান্য ব্যয় বাদ দিলে পরিমাণ আমরা পেয়ে যাবো। আমরা আলোচ্য বিষয়ে 4 নম্বর যে টপিকস মালিকানা সত্ত্ব বিবরণ, আমরা আজকে সেই টপিকস নিয়ে কথা বলবো। প্রথমে তুমি প্রতিষ্ঠানের নাম লিখবা, প্রতিষ্ঠানের নামের পরে মালিকানা সত্ত্ব বিবরণী সেম আগের মতোই সালে তারিখে সমস্ত বছরের জন্য টাকা কলম দুটো দিবা। প্রথমে র্যামিনে যে মূলধন দেওয়া থাকবে সেটা হলো প্রারম্ভিক মূলধন। র্যামিনে যে মূলধন থাকবে সেটা কি? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন সেটা যোগ করবা অতিরিক্ত মূলধন। বছরের মাঝামাঝি বা যে কোনো সময় যে মূলধনটা আসবে সেটাকে অতিরিক্ত মূলধন বলা হয় থাকে। অতিরিক্ত মূলধন যোগ করবা, মূলধনের সুদ সমন্বয় থাকে, মূলধনের সুদ তুমি যোগ করে নিবা, নেট লাভ যোগ হবে, নেট ক্ষতি বাদ যাবে, উত্তোলন বাদ যাবে, নগদ উত্তোলন হোক আর পণ্য উত্তোলন হোক, উত্তোলন বাদ যাবে, আয় কর একটা উত্তোলন, মালিকের ব্যক্তিগত আয়ের উপর কর দেওয়া এটা একটা উত্তোলন, এই আয় কর বাদ যাবে, মালিকের জীবনের উপর বিমা প্রিমিয়াম, প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করে তো জীবন বিমা প্রিমিয়াম প্রদান করে থাকবে, এজন্য জীবন বিমা প্রিমিয়াম বাদ যাবে। এবং সাধারণ সঞ্চিতি সেটা থাকলে সেটা যোগ করবো। যোগ করলে যোগ আমরা এই আইটেমগুলো যোগ বিয়োগ করে আমরা সেকেন্ড কলামে নিয়ে যাবো। সেটার নাম হবে সমাপনী মূলধন। সেটার নাম হবে সমাপনী মূলধন। আমরা আজকে পর্যন্ত মালিকানা সত্ত্ব বিবরণী পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করেছি। লাস্ট একটা আইটেম বাকি আছে, সেটা আর্থিক অবস্থার বিবরণী। সময় স্বল্পতার কারণে আমি ওই টপিকসটা নিয়ে আলোচনা করতে পারলাম না, জন্য দুঃখ প্রকাশ করছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। আগামী ক্লাসে আমি আর্থিক অবস্থার বিবরণী আলোচনা করে ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করবো। এই অঙ্কের সলিউশন দিলে তুমি এই নমুনা চক অনুযায়ী কিভাবে অঙ্কগুলো হিসাবমুক্ত করতে হয় তুমি করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়টা তোমাকে খুব ইম্পর্টেন্টলি দিতে হবে। এই কারণে এই অধ্যায় থেকে 2টা অঙ্ক আসবে এবং বাধ্যতামূলক উত্তর করতে হবে। আর 2টা অঙ্ক যদি বাধ্যতামূলক উত্তর করতে না পারো তাহলে তোমার পক্ষে ভালো রেজাল্ট করা কখনোই পসিবল হবে। এই প্লাস পেতে হলে আর্থিক বিবরণী ভালোভাবে পড়তে হবে। কিছু স্টুডেন্ট বলে স্যার আর্থিক বিবরণী অনেক কঠিন, আমি বুঝি না, আমার কাছে বোধগম্য হয় না। আসলে এটা একটা তোমার নেহাত ভুল ধারণা। আমি বলবো প্র্যাকটিস ইজ এ মেক্স ইভেন পারফেক্ট। তুমি যদি ভালোভাবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো খুব সহজে পারবে, খুব মজার একটা সাবজেক্ট। আর যে স্টুডেন্ট ইন্টারমিডিয়েট লাইফ থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দুর্বল থাকে তারা কিন্তু অনার্স মাস্টার্স যখন যাবে তখন তারা কিন্তু অ্যাকাউন্টিং এর দুর্বলতা থেকেই যাবে। এজন্য এই চ্যাপ্টারগুলো প্রপারলি পড়তে হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ইনশাআল্লাহ আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিনে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার কলেজের সাথে বেশি বেশি সম্পৃক্ত হয়ে তোমরা পড়াশোনার মধ্যে থাকবা এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।